আসসালামু আলাইকুম। গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ তানজিনা ফেরদৌসী, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দাখিলের রেজাল্টের পর তোমরা আলিমে উন্নীত হয়েছ। তো হয়তো এই সময়টা আমরা তোমাদেরকে নবীনবরণের মাধ্যমে বরণ করে নিতাম। সারা বিশ্বে কোভিড-19 মহামারীর কারণে আজকে আমাদের এই অনলাইনে ক্লাসের আয়োজন। তো তোমরা সকলে চেষ্টা করবে এই ক্লাসে উপস্থিত থেকে ক্লাসটি নিয়মিত করার। আর তোমাদের ক্লাসের সুবিধার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে বোর্ড বইগুলো কালেক্ট করার। প্রত্যেকের কাছে নিজ নিজ বই থাকলে, প্রত্যেক সাবজেক্টের বই থাকলে তোমাদের ক্লাসগুলো করতে অবশ্যই অনেক সুবিধা হবে। তোমাদের আজ আমি শুরু করছি তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কোষের গঠন। খেয়াল করো, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। আমরা আলোচনা করব কোষের গঠন নিয়ে। তো প্রথমে আসা যাক কোষের নামকরণ। বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম ছোট ছোট কিছু কুঠুরি বা বায়ু প্রকোষ্ঠ দেখতে পান, আর সেখান থেকেই প্রকোষ্ঠ অর্থাৎ এই সেলের উৎপত্তি। ঠিক আছে? আর এই সেল শব্দটি এসেছে ছোট ছোট কুঠুরি থেকে। তো বিজ্ঞানী রবার্ট হুক যখন কোষের নামকরণ করেছিলেন তখন উনি সাধারণত বিভিন্ন মৃত কোষ নিয়ে আলোচনা করেছিলেন। পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কিছু জীবিত কোষ নিয়ে আলোচনা করলেন। তো কোষের নামকরণের ক্ষেত্রে দুজন বিজ্ঞানী বেশ কাজ করেছেন। আচ্ছা, সেখান থেকেই এই আমরা সেল শব্দটি পেয়েছি। অধিকাংশ কোষই আমরা সেল আসলে কোষ কি? কোষ অত্যন্ত আণুবীক্ষণিক একটি জিনিস, যেটা খালি চোখে দেখা যায় না এবং অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেই কোষ দেখতে হয়। কিছু কিছু কোষ আছে যেগুলো বেশ বড় আকৃতি, যা তার মধ্যে পাখির ডিম। মানুষের যে লম্বা কোষ আছে তার মধ্যে নিউরন, এবং মানুষের এই কোষের মানুষের যে কোষ আছে এই কোষ সবচেয়ে বড় আর কি, যার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। ঠিক আছে? আর কোষের সৃষ্টি হয়েছে কিভাবে? কোষের সৃষ্টি হয়েছে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে কোষের সৃষ্টি প্রথমে বিভিন্ন জড় উপাদানের মাধ্যমে কোষের সৃষ্টি হয়। সেখান থেকে অ্যামিনো অ্যাসিড থেকে বিভিন্ন পলিমার যৌগের সৃষ্টি হয়। তো বিভিন্ন পলিমার যৌগের সৃষ্টি হয়। বিভিন্ন পলিমার যৌগ বলতে আমরা কি বুঝতেছি? বিভিন্ন মনোমারগুলো একত্রিত হয়ে পলিমারের সৃষ্টি হয়। তো তাহলে কোষের সৃষ্টি হচ্ছে কিভাবে? প্রথমে কিছু জড় উপাদান থেকে সৃষ্টি হবে। জড় উপাদান থেকে যাবে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে, অ্যামিনো অ্যাসিড থেকে যাবে হচ্ছে কিছু পলিমার। তো পলিমার গুলো মূলত কিছু মনোমার একত্রিত হয়ে পলিমারের সৃষ্টি হয়। আরএনএর মাধ্যমে এর পরবর্তী ধাপ হচ্ছে আরএনএর মাধ্যমে বংশগতির ধারা। তো আরএনএ কি? ডিয়ার স্টুডেন্টস, আরএনএ বলতে আমরা কি বুঝি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ বলতে আমরা কি বুঝবো? আরএনএ বলতে আমরা বুঝবো রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে আরএনএ বলতে আমরা বুঝবো রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং এটি আমাদের বংশগতির ধারা অব্যাহত রাখবে। আরএনএর পরবর্তীতে যখন আরএনএর বংশগতির ধারা থেকে পরবর্তী ধাপে আমরা যাব ডিএনএতে। এই ক্ষেত্রে ডিএনএর কোষঝিল্লি দ্বারা আবৃত প্রকৃত নিউক্লিয়াস গঠন হবে। প্রকৃত নিউক্লিয়াস কি? একটা সুগঠিত নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়াসটি সুগঠিত থাকবে এবং নিউক্লিয়াসের আবরণটা পরিবেষ্টিত থাকবে দুইটি কোষঝিল্লি দ্বারা। এইটাকে আমরা বলবো প্রকৃত নিউক্লিয়াস। ঠিক আছে? যেখানে নিউক্লিয়াসের সমস্ত উপাদানগুলো, যেমন নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, নিউক্লিওলাস,
এই তন্তুগুলো সব কিছু সুনির্দিষ্টভাবে থাকবে, তাকে আমরা বলবো প্রকৃত কোষ, বা এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এটা হচ্ছে লাস্ট ধাপ, যেখানে ডিএনএ কোষঝিল্লি দ্বারা আবৃত প্রকৃত নিউক্লিয়াস গঠন হবে। ছোট্ট একটা জিনিস থেকে কিন্তু অনেক বড় একটা জিনিস তৈরি হয়। তো তাহলে কোষের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা তাহলে কি জানবো? যখন আমরা কোষের বৈশিষ্ট্য জানবো, তখন আমরা জানবো যে কোষের বৈশিষ্ট্য বলতে থাকছে গাঠনিক এবং আণবিক উপাদান, তারপর থাকছে তোমাদের প্রয়োজনীয় কিছু কাঁচামাল গ্রহণ করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে এবং অভিযোজিত হতে পারে। অভিযোজিত হতে পারে বলতে কেমন বোঝাচ্ছি আমরা? যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। যেমন আমরা যদি কোনো একটা জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তো সেখানকার দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি সব আলাদা থাকে, তো সেই জায়গাটাতে নিজেকে খাপ খাইয়ে নেওয়াকে বলা হয় অভিযোজিত হওয়া। ঠিক এরকমই একটা কথা। তাহলে আমরা কোষের বৈশিষ্ট্য বলতে জানবো কোষের গাঠনিক এবং আণবিক উপাদান, প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারা, হোমিওস্ট্যাটিক অবস্থা এবং অভিযোজিত হতে পারা। প্রতিটি জীবদেহ খেয়াল করবার এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, ঠিক আছে? অর্থাৎ কোষ বলতে আমরা কি বুঝতেছি? কোষ বলতে আমরা মূল যেটা বুঝতেছি সেটা হচ্ছে কোষ জীবদেহের গঠন এবং কাজের মূল একক। এটা হচ্ছে আমরা কোষের মূল সংজ্ঞা হিসেবে জানব। তাহলে কোষের বৈশিষ্ট্য থেকেই আমরা কোষের সংজ্ঞাটা পেয়ে গেলাম। কোষের সংজ্ঞাটা আমরা পাইলাম এভাবে যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের মূল একক। এবার আমরা চলে যাই কোষবিদ্যায়। কোষ থেকে কোষবিদ্যা। কোষবিদ্যার হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে সাইটোলজি। কোষবিদ্যার ইংরেজি হচ্ছে সাইটোলজি, ঠিক আছে? কোষবিদ্যা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি বলতে আমরা বুঝবো যে জীববিদ্যার যে শাখায় কোষের আকার, গঠন, জৈবিক কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা সাইটোলজি বা কোষবিদ্যা বলছি। তাহলে কি হলো? সাইটোলজি হচ্ছে জীববিদ্যার যে শাখায় কোষের গঠন, আকার, এর জৈবিক কার্যাবলী এই সম্পর্কে আলোচনা থেকে আমরা সাইটোলজি বলছি। তারপর কোষতত্ত্বের কাছে আমরা চলে যাব। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় কোষতত্ত্ব, যখন কোষ আবিষ্কার হয়ে গেল, কোষের সৃষ্টি হলো, কোষের বিভিন্ন বৈশিষ্ট্য পেলাম আমরা কোষবিদ্যা, তখন বিভিন্ন বিজ্ঞানী কোষতত্ত্ব প্রদান করে। এর মধ্যে বিভিন্ন বিজ্ঞানী কোষতত্ত্ব প্রদান করলেও সর্বপ্রথম বিজ্ঞানী স্লাইডার, ইনি প্রাণী বিজ্ঞানী, এবং সোয়ান ইনি কোষতত্ত্ব প্রদান করেন, যাতে বলা হয় কোষ হচ্ছে শারীরবৃত্তীয় ও গাঠনিক একক, আর কোষ হলো জীবের মৌলিক একক। তাহলে কোষতত্ত্বে আমরা গেলাম। কোষতত্ত্বে আমরা কি পাচ্ছি? কোষতত্ত্ব হচ্ছে কোষ হলো শারীরবৃত্তীয় ও গাঠনিক একক, আর কোষ হচ্ছে জীবের মৌলিক একক, আর কোষ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। মানে আমরা যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যে আমাদের যে পরিবর্তন, কোষের মাধ্যমে এটা সম্পন্ন হয়। কোষ কিন্তু অত্যন্ত ছোট, যেটা কখনই আমরা খালি চোখে দেখতে পাই না, অতি আণুবীক্ষণিক, অতি ক্ষুদ্র। কিছু কোষ আছে যেটা আমরা হালকাভাবে দেখতে পাই, যেমন ডিম। এটা আমি পরবর্তীতে আলোচনা করছি তোমাদের জন্য। আর এই কোষকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়েছে। তাহলে আমরা কোষতত্ত্ব সম্বন্ধে জানলাম। কোষের প্রকারভেদ করা হয়েছে বিভিন্নভাবে। তো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ভিত্তিতে কোষের প্রকারভেদ করা হয়েছে এবং নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ করা হয়েছে। শারীরবৃত্তীয় প্রক্রিয়ার উপর ভিত্তি করে কোষকে আমরা দুভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে দেহকোষ, এবং 2 নম্বর হচ্ছে আমাদের জনন কোষ। তাহলে আমরা যখন কোষের প্রকারভেদ করব, অর্থাৎ কাইন্ডস অফ সেল, সে সময় আমরা আসছে কোষ 2 প্রকারের। একটা হচ্ছে দেহকোষ আর একটি হচ্ছে কোষের জনন কোষ। দেহকোষ বলতে আমরা কি জানবো? দেহকোষ বলতে আমরা জানবো জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলছি, ঠিক আছে? সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদের দেহেই বা উচ্চ শ্রেণীর জীবের দেহেই সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এবং দেহকোষের উদাহরণ বলতে আমরা মূলত মূল, কাণ্ড ও পাতার যে কোষটা আছে, স্নায়ু কোষ, রক্তকণিকা, এই সমস্তকে বুঝবো। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম? যে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার, একটি হচ্ছে দেহকোষ আর দ্বিতীয় জনন কোষ।
তো দেহকোষে আমরা দেখছি জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষই হচ্ছে দেহকোষ, এবং এখানে এটা সাধারণত উচ্চ শ্রেণী উদ্ভিদে ঘটছে, আর এটি মূল কাণ্ড, পাতা হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, এবার আসছি আমরা জননকোষ। জননকোষ মানে আমরা বুঝতে পারছি গ্যামেটের কথা। ঠিক আছে, যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জননকোষ বলে। ঠিক আছে, হ্যাপ্লয়েড বলতে আমরা কি বুঝতে পারলাম? হ্যাপ্লয়েড হচ্ছে এন সংখ্যক, যখন কোনো 2n সংখ্যক জিনিস ভেঙে এন সংখ্যক হয়, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা স্মল এন। ঠিক আছে, তো এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তো সাধারণত জননকোষ সৃষ্টির ক্ষেত্রে আমরা জননকোষের গ্যামেটটা সর্বদাই হ্যাপ্লয়েড হবে, আর দেহকোষের গ্যামেটটা ডিপ্লয়েড। ঠিক আছে, দেহকোষের গ্যামেটটি আমাদের আসছে ডিপ্লয়েড। তাহলে আমরা দেখছি যে কাইন্ডস অফ সেলের ক্ষেত্রে যখন শারীরিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে কোষকে ভাগ করা হচ্ছে, দেহকোষ, জননকোষ। এখন আমরা আসবো নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে। ঠিক আছে, নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে কোষ দু প্রকার, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেল যেটা, এটা হচ্ছে আদিকোষী। ঠিক আছে, এই ক্ষেত্রে সাধারণত কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে না, বা আমরা যখন কোনো কোষের মধ্যে বিভিন্ন উপাদানগুলোকে দেখি, যেমন থাকে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, আরও অনেক ধরনের অঙ্গাণু পাবো আমরা, সাইটোপ্লাজমে কিছু অঙ্গাণু পাবো। তো কোনো অঙ্গাণুগুলোই হচ্ছে থাকবে না, তোমাদের আবরণী বেষ্টিত হবে না, এরা খোলা থাকবে, বা এদের নিউক্লিয়াসগুলো সুগঠিত নয়। তখন আমরা তাকে বলবো প্রোক্যারিওটিক সেল অথবা আদিকোষ। ঠিক আছে, আদিকোষে তাহলে আদিকোষ বলতে আমরা বুঝলাম যে কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস বা অন্যান্য অঙ্গাণুগুলো আবরণী বেষ্টিত থাকে না, তা হচ্ছে আদিকোষ। আদিকোষ দ্বারা গঠিত জীবগুলো যেগুলো, এগুলোকে আমরা বলবো আদিকোষী জীব। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা আদিকোষী জীবের ক্ষেত্রে উদাহরণ হিসেবে পাচ্ছি বিভিন্ন অণুজীবগুলো, যেমন মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া ইত্যাদি। আর প্রকৃত কোষে, এবার আমরা চলে যাচ্ছি প্রকৃত কোষে। তাহলে আমরা কোষের প্রকারভেদ যখন পড়লাম, কোষের প্রকারভেদের ক্ষেত্রে আমরা যখন নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে যাচ্ছি, তখন হচ্ছে আদিকোষী আর হচ্ছে প্রকৃত কোষী। ঠিক আছে, আদিকোষী আর প্রকৃত কোষী। তো আদিকোষী আর প্রকৃত কোষী ক্ষেত্রে আমরা কি পেলাম? আদিকোষী পেলাম যে হচ্ছে তোমার নিউক্লিয়াসগুলো সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি সর্বদাই সুগঠিত থাকতেছে। তাহলে কি হলো? যে কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণী বেষ্টিত, আমরা যখন আলোচনা করলাম অন্যান্য অঙ্গাণুগুলো, তো অন্যান্য অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, আরও যে সমস্ত অঙ্গাণুগুলো আছে, এগুলো সুগঠিত থাকবে এবং এগুলো আবরণী বেষ্টিত থাকবে, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে অবশ্যই নিউক্লিয়াসটি সুগঠিত থাকবে। তাহলে কি হলো? আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে নিউক্লিয়াসের সকল উপাদানগুলো এখানে বিদ্যমান থাকে না, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে সকল নিউক্লিয়াসের উপাদানগুলো থাকবে। যেমন নিউক্লিয়াসের উপাদানগুলোর মধ্যে আমরা কি জানছি? এখানে আছে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এই উপাদানগুলো আমরা সবগুলোই এখানে পাবো। তো শিক্ষার্থীরা, তাহলে প্রকৃত কোষের জীব তাহলে কি হচ্ছে? প্রকৃত কোষ দ্বারা গঠিত জীবই হচ্ছে প্রকৃত কোষের জীব। আর প্রকৃত সাধারণত এটা সবাত শ্বসনের ক্ষেত্রে ঘটে। প্রকৃত কোষে সাধারণত সবাত শ্বসন ঘটে, আর আদি কোষে সাধারণত অবাত শ্বসন ঘটে। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোষের আয়তনের উপর। ঠিক আছে, কোষের আয়তন, কোষ কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, বিভিন্ন মাপের কোষ এখন বিভিন্ন রকম। ঠিক আছে, আমাদের যে এই যে পৃথিবীতে যে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষের এক একটা মানুষ এক এক রকম, কারোর সঙ্গে আল্লাহ তাআলা কারো মিল রাখেনি। তো সব মানুষ তাদের গঠন বৈশিষ্ট্যে সব কিছুতে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। ঠিক তেমনি
প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা জীব অণুজীব সব কিছুই আলাদা আলাদা বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে। অধিকাংশ উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায় না, ঠিক আছে। আর কোষ আর কি, উদ্ভিদকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু উদ্ভিদ কোষের কথা যখন আসছে আমরা খালি চোখে দেখতে পাই না। এদের দেখার জন্য বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। সাধারণত কোষ পরিমাপের যে এককটি ব্যবহার করা হয় সে কোষ পরিমাপের এককটি সাধারণত আমি দেখাচ্ছি। কোষ পরিমাপের যে বিভিন্ন এককগুলো ব্যবহার করা হয়, মাইক্রোমিটার, মিলিমাইক্রন, এইভাবে ইউজ করা হয়। বিভিন্ন এককগুলো মিলিমাইক্রন, মাইক্রোমিটার এইভাবে ইউজ করা হয়, ঠিক আছে। যেটা বলছি আমি, সাধারণত কোষ পরিমাপের যে এককটি ব্যবহার করা হয় তা হলো মাইক্রন, আমরা যেটা বলছি মাইক্রন, আর মিলিমাইক্রন, ঠিক আছে, বা ন্যানোমিটার, এভাবে পরিমাপ করা হয়। আর কোষের আয়তন সেম, একটা কোষের এক একটি কোষের আয়তন এক এক রকম, এক একটি কোষের আয়তন এক এক রকম। কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই, অধিকাংশগুলোই এরা আণুবীক্ষণিক। এবং সবচেয়ে ছোট যে কোষটা সেটি হচ্ছে, সবচেয়ে ছোট যে কোষটি সেটি হচ্ছে মাইক্রোপ্লাজমা, সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, সেটি হচ্ছে সবচেয়ে ছোট কোষটি হচ্ছে মাইক্রোপ্লাজমা। সবচেয়ে ছোট কোষটি হচ্ছে মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। যে যার আরেকটি নাম আছে, ঠিক আছে, এটা তোমরা সবসময় খেয়াল করবা, তোমাদের যে কোনো প্রয়োজনে এটা লাগতে পারে। আর এটা ফুল মিনিং অবশ্যই মুখস্থ রাখবে, তোমরা সবাই আয়ত্ত করে রাখবা। PPLO, এটা হচ্ছে কি, আরেকটি নাম হচ্ছে PPLO, ঠিক আছে। PPLO এটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। এটি হচ্ছে কোষের আয়তনের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকার যেটি, সেটি হচ্ছে মাইক্রোপ্লাজমা। আর এটির আরেকটি নাম হচ্ছে PPLO, এর ফুল নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। সাধারণত এটি সবচেয়ে ছোট কোষ, এর চাইতে আর কোনো ছোট কোষ নেই। আর বড় কোষ বলতে আমরা বুঝবো, বড় কোষ বলতে আর কি আমরা জানি উটপাখির ডিম, ঠিক আছে। তো এই যে আমরা যে পড়লাম, আজকের আমাদের আলোচনার বিষয় ছিল কি, তোমাদের সঙ্গে পরিচিতি ছিল আমাদের, এবং আমি প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। কোষের গঠন নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানে আমরা কোষের নামকরণ জানলাম, বিজ্ঞানী রবার্ট হুকের নামকরণ করে কোষ কীভাবে সৃষ্টি হয়, প্রথমে জড় উপাদান থেকে, পরবর্তীতে কীভাবে কোষ সৃষ্টি হয় ডিএনএ পূর্ণাঙ্গ নিউক্লিয়াস গঠনের মাধ্যমে। এরপর আমরা কোষের কিছু বৈশিষ্ট্য জানলাম, কোষ কীভাবে অন্যান্য পরিবেশে অভিযোজিত হতে পারে, বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। কোষবিদ্যা সম্বন্ধে জানলাম। তাহলে কোষবিদ্যার বলতে আমরা কী বুঝলাম, কোষবিদ্যার যে শাখায় কোষের গঠন, অঙ্গতন্ত্র, এগুলো নিয়ে আলোচনা কোষবিদ্যা। এরপর আমরা জানলাম কোষতত্ত্ব, কোন বিজ্ঞানী কোষতত্ত্ব আবিষ্কার করলেন। আমরা কাইন্ডস অফ সেল জানলাম, কোষের প্রকারভেদ, এবং এটা জানলাম আমরা কি শারীরতত্ত্ব প্রক্রিয়ার উপর ভিত্তি করে কোষের শ্রেণীবিভাগ জানলাম। আমরা জানলাম নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। তারপর কোষ পরিমাপের একক সম্বন্ধে জানলাম, মিলিমাইক্রন, মাইক্রন এবং ন্যানোমিটার, এইভাবে পরিমাপ করা হয় কোষের এককে। এবং কোষের আয়তন সম্বন্ধে জানলাম, যে সবচাইতে ছোট কোষ কোনটি এবং সবচাইতে বড় কোনটি। তো শিক্ষার্থীরা, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।